সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছো সবাই। আমি মোহাম্মদ সাজু ইসলাম, আমাদের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার 8 অষ্টম অধ্যায় কেমিস্ট্রি এন্ড এনার্জি, রসায়ন ও শক্তি। এই চ্যাপ্টারটি আজকে আমরা আলোচনা করব। তো তোমাদের বোঝার সুবিধার্থে প্রতিটি চ্যাপ্টারকে আমরা দুটি করে লেকচারে বিভক্ত করি। এই চ্যাপ্টারটির প্রথম লেকচার দেওয়া হয়েছে, আজকে আমরা সেকেন্ড লেকচার আলোচনা করব। তো এই রসায়ন ও শক্তি অধ্যায়টি লেখার পরে আমি ব্র্যাকেটে একটা জিনিস লিখে রেখেছি, সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস। এই প্রক্রিয়াটি মূলত আজকের আলোচ্য বিষয়ের মেইন জিনিস, এটা আমরা বেশি করে আলোচনা করব। আর মনে রাখবা, এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে, এখান থেকে যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো কিন্তু সহজ করে বুঝতে হলে নিজের মতো করে সবসময় সাজানো শিখতে হবে। এই যে টপিকগুলো আমাদের রয়েছে, এই টপিকগুলো থেকে যে প্রশ্ন আসে, এগুলা যদি মুখস্থ করো তাহলে সেগুলো মনে থাকবে না। নিজের মতো করে বুঝতে হবে, তাহলে এটা দীর্ঘদিন তোমাদের মনে থাকবে এবং যেভাবে প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নের অ্যান্সারগুলো অবশ্যই তোমরা দিতে পারবে ইনশাআল্লাহ। তো দেখো, আজকের শিক্ষণীয় আমাদের কি রয়েছে? তড়িৎ রাসায়নিক কোষ ও এর প্রকারভেদ, বিভিন্ন তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষণের ব্যবহার, ড্রাইসেল ও সবশেষে রয়েছে নিউক্লিয়ার বিক্রিয়া। এই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর এসএসসি কেমিস্ট্রি, তোমাদের এসএসসি কেমিস্ট্রির জন্য খুবই গুরুত্বপূর্ণ টপিক এগুলো। তো দেখো, প্রথমে আমাদের রয়েছে তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষ বলতে আমরা কি বুঝি? তড়িৎ রাসায়নিক কোষ হচ্ছে একটি যন্ত্র। কেমন যন্ত্র? মনে করো এরকম একটা যন্ত্র, যে যন্ত্রটির মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটবে। রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে এখানে উৎপন্ন রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হবে। তো যে যন্ত্রে এই কাজগুলো হয় তার নামে হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল বা তড়িৎ রাসায়নিক কোষ। অর্থাৎ এগুলো হচ্ছে প্রত্যেকটি এক একটি তড়িৎ রাসায়নিক কোষ। এই যন্ত্রগুলোতে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, ফলে উৎপন্ন রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হবে। তো দেখো, এখানে দেখো, এই যে এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটবে, রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন রাসায়নিক শক্তি এখানে বৈদ্যুতিক শক্তিতে পরিণত হবে। আমি একটা বাল্ব অঙ্কন করে রেখেছি, দেখো এই বাল্বটি এখানে কিন্তু জ্বলবে। তো এই বাল্ব জ্বলা মানে কি? বিদ্যুৎ প্রবাহিত হওয়া। তো বিদ্যুৎ প্রবাহিত না হলে তো বাল্ব জ্বলবে না, তাই না? তো বোঝাই যাচ্ছে আমরা তড়িৎ রাসায়নিক কোষের সংজ্ঞাটা কিভাবে লিখব? যে যন্ত্রে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয় তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। আমরা তড়িৎ রাসায়নিক কোষকে দুই ভাগে ভাগ করি। তড়িৎ রাসায়নিক কোষ মূলত দুই ধরনের, একটি তড়িৎ বিশ্লেষ্য কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ কোনটা? যেই তড়িৎ রাসায়নিক কোষে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাইরে থেকে শক্তি প্রয়োগ করতে হয় বা বাইরের কোনো উৎস থেকে শক্তি প্রয়োগ করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয়। অর্থাৎ এটি হচ্ছে একটি তড়িৎ বিশ্লেষ্য কোষের চিত্র। তো তড়িৎ বিশ্লেষ্য কোষ, দেখো এই চিত্রটা অঙ্কন করার সময় আমি এখানে দেখো তো কি একটা ব্যাটারি সংযোগ করছি। এখানে কিন্তু কোনো ব্যাটারি নেই, শুধু তারগুলোকে সংযোগ করে দিব, পরিবাহীগুলোকে সংযোগ করে দিলে এখানে সরাসরি বাল্ব জ্বলবে। এখানে বাল্ব জ্বালাতে গেলে বা বিক্রিয়াটি সংঘটিত করতে গেলে প্রথমে আমাকে বাইরের কোনো উৎস থেকে শক্তি সরবরাহ করতে হবে। তাহলে বুঝলাম যে তড়িৎ রাসায়নিক কোষে বাইরের কোনো উৎস থেকে বিদ্যুৎ সরবরাহ করে বা শক্তি প্রয়োগ করে রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে পরিণত করা হয় তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। আর যে তড়িৎ রাসায়নিক কোষে বাইরের কোনো উৎস ছাড়াই, এখানে কোনো উৎস নেই, সরাসরি বিক্রিয়া ঘটবে, রাসায়নিক শক্তি সরাসরি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হবে। যে তড়িৎ রাসায়নিক কোষে বাইরের কোনো উৎস ছাড়াই রাসায়নিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা হয় সেটি হচ্ছে গ্যালভানিক কোষ। তো এই তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ সম্পর্কে আরো ভালো মতো জানতে হলে এই বিষয়গুলো আমাদের পূর্ণাঙ্গ ধারণা পেতে হলে আমাদের আরো কিছু কিছু বিষয় জানতে হবে। সেগুলো হচ্ছে কন্ডাক্টর এন্ড ইলেকট্রোড। কন্ডাক্টর বা পরিবাহী বলতে কি বুঝো? পরিবাহী তোমরা জানো যে পরিবাহী হচ্ছে যে সকল পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সেগুলোকে পরিবাহী বলে, তাই না? তোমরা জানো যে পরিবাহীর পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে তোমরা পরিবাহীকে তিন ভাগে ভাগ করছিলে ফিজিক্সে, যে সুপরিবাহী, অর্ধপরিবাহী, কুপরিবাহী, তাই না?
তো এই পরিবাহী মূলত কাকে বলে? পরিবাহী হচ্ছে যে পদার্থগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে তাদেরকে আমরা পরিবাহী বলি। যেমন আমাদের যে বাসাবাড়িতে যে বৈদ্যুতিক তারগুলো রয়েছে এগুলা প্রত্যেকটি এক একটি পরিবাহী, কারণ এদের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো আমরা দেখি পরিবাহী মূলত আমরা দুই ধরনের পরিবাহী পাই। পরিবাহীর যে পরিবহন ক্ষমতাটি রয়েছে, এই পরিবহন ক্ষমতার উপর ভিত্তি করে পরিবাহীকে আমরা দুই ভাগে ভাগ করি কেমিস্ট্রিতে। একটি হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী আর একটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী কোনগুলো? যে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয় সেগুলোকে ইলেকট্রনীয় পরিবাহী বলে। যেমন আমাদের যে বৈদ্যুতিক তারগুলো রয়েছে, এই বৈদ্যুতিক তারগুলোর মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহিত হয়, ফলে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে এগুলোতে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তো এই কারণে এগুলোকে বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী। মানে যে সকল পরিবাহীর মধ্যে ইলেকট্রন প্রবাহের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হবে সেগুলো ইলেকট্রনীয় পরিবাহী। আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলতে আমরা কি বুঝি? যেমন বাজারে আমরা যে লবণগুলো পাই, সোডিয়াম ক্লোরাইড, তোমরা দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড লবণটি, এটা বাজারে আমরা সলিড বা কঠিন আকারে পাই, তাই না? তো এই কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয় না, প্রবাহিত হবে না। যখন এই সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দেওয়া হবে, পানিতে দিলে সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন আর এখানে ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। তোমরা এটা কেমিস্ট্রির পঞ্চম অধ্যায় কেমিক্যাল বন্ড এই অধ্যায়ে তোমরা এটা জানছো, তাই না? আয়নে পরিণত হয়। তো আয়নে পরিণত হওয়াটাকে আমরা বলি বিগলিত বা দ্রবভূত অবস্থা, তাই না? তো এই সোডিয়াম ক্লোরাইডটি যখন কঠিন ছিল তখন এটা বিদ্যুৎ পরিবহন করবে না। আবার যখন এটাকে পানিতে দিব, এটা যখন আয়নে পরিণত হবে বা দ্রবভূত হবে তখন কিন্তু বিদ্যুৎ পরিবহন করবে। এই ধরনের পদার্থগুলোকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। যেমন সোডিয়াম ক্লোরাইড একটি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তাহলে আমরা বুঝলাম যে সকল পদার্থ কঠিন অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে না কিন্তু বিগলিত বা দ্রবভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে তাদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলে। যেমন সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, বুঝতে পারছো? এগুলোকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। তাহলে পরিবাহী সম্পর্কে আমরা জানলাম। তো এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটি রয়েছে, এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী আবার দুই ধরনের। এই তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটা বোঝার জন্য আমি এই পাশের অংশটা একটু মিশিয়ে দিব, কারণ তোমরা এটা বুঝতে পারছো যে এটি ছিল গ্যালভানিক কোষের চিত্র। তো যেমন সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইডকে পানিতে দিলে এটা সম্পূর্ণরূপে আয়নে পরিণত হবে। এটা বিয়োজিত হয়ে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করে। আমি যদি ইথানোয়িক অ্যাসিড, এই ইথানোয়িক অ্যাসিডকে যদি আমি পানিতে দিই তাহলে এই ইথানোয়িক অ্যাসিড সম্পূর্ণরূপে এটাও আয়নে পরিণত হবে, এটাও বিয়োজিত হয়ে আমার দুটি আয়ন উৎপন্ন করবে। তবে এটি সম্পূর্ণরূপে বিয়োজিত হবে না, এটি আংশিক মাত্রায় বিয়োজিত হবে, আংশিক সামান্য পরিমাণে বিয়োজিত হবে। তো যেই পদার্থগুলোর দ্রবণে সম্পূর্ণরূপে আয়নে পরিণত হয় সেগুলোকে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। আর যেগুলো আংশিক বা সামান্য পরিমাণ আয়নে পরিণত হয় সেগুলোকে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলা হয়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীগুলো আমাদের কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে মৃদু আর একটা তীব্র। যেটি সম্পূর্ণরূপে আয়নে পরিণত হবে সেটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী, যেটি আংশিক পরিমাণে আয়নে পরিণত হবে সেটি হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। তো পরিবাহীটা বুঝতে হলে এটা তোমরা যদি বোঝো তাহলে এরপরে আমাদের বুঝতে হবে ইলেকট্রোড বা তড়িৎদ্বার। তড়িৎদ্বারটি কি? এই তড়িৎ বিশ্লেষ্য কোষে তোমরা দেখো আমি এই যে মোটা করে দুটি দণ্ড, এগুলো ধাতুর তৈরি, আমি দুটো ধাতব দণ্ড ব্যবহার করছি। তো এই তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ বিশ্লেষণের সময় যে ধাতব দণ্ডগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা ইলেকট্রোড বা তড়িৎদ্বার বলে থাকি। তাহলে তড়িৎ বিশ্লেষণের সময় এখানে যে তড়িৎ বা বিদ্যুৎ উৎপন্ন হবে, এই বিদ্যুতের যে প্রক্রিয়াটা, এটা যে একটা কেমিক্যাল প্রক্রিয়া, এই রাসায়নিক প্রক্রিয়া, এটাকে যে আমরা ব্যাখ্যা করব বা বিশ্লেষিত করব, এই বিশ্লেষণের সময় যে ধাতব দণ্ডগুলো ব্যবহার করছি আমরা এগুলোকে বলা হয় ইলেকট্রোড বা তড়িৎদ্বার। তো তড়িৎদ্বার আমাদের দুই ধরনের, একটি হচ্ছে অ্যানোড আর একটি ক্যাথোড। তড়িৎদ্বার দুই ধরনের, অ্যানোড এবং ক্যাথোড।
অ্যানোড কোনটা? যেটা ধনাত্মক তড়িৎদ্বার সেটাকে অ্যানোড বলে, যেটি ঋণাত্মক তড়িৎদ্বার সেটাকে ক্যাথোড বলে। তো অ্যানোড কোনটা? অ্যানোডে সবসময় জারণ বিক্রিয়া ঘটে। অ্যানোডে কোন বিক্রিয়া ঘটবে? জারণ। জারণ মানে কি বলতো? ইলেকট্রন ত্যাগ। জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ। অর্থাৎ এখানে আইসা কোনো আয়ন যদি ইলেকট্রন ত্যাগ করে, যে আয়নটি ইলেকট্রন ত্যাগ করবে তার জারণ ঘটবে। অর্থাৎ অ্যানোডে সবসময় জারণ ঘটে আর ক্যাথোডে বিজারণ ঘটে। আমরা এটাও বলতে পারি যে তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে তাকে অ্যানোড বলে, যে তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে তাকে ক্যাথোড বলে। তো পজিটিভ তড়িৎদ্বারটি মূলত আমার অ্যানোড, আর নেগেটিভ বা ঋণাত্মক তড়িৎদ্বারটি মূলত ক্যাথোড। তো আমি তড়িৎদ্বার কোনটি ক্যাথোড হবে কোনটি অ্যানোড হবে কিভাবে আইডেন্টিফাই করব? আইডেন্টিফাই করার নিয়ম হচ্ছে, যেটি ব্যাটারির পজিটিভ প্রান্ত ধনাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বারটি যুক্ত থাকবে সেটি হচ্ছে অ্যানোড, আর যেটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকবে সেটা আমার ক্যাথোড। বুঝা গেছে? তাহলে আমরা বুঝলাম যেটি ব্যাটারি ধনাত্মক প্রান্তের সাথে থাকবে সেটি অ্যানোড, যেটি ঋণাত্মক প্রান্তের সাথে থাকবে সেটি হচ্ছে ক্যাথোড। তো এই তড়িৎদ্বার দুটি একই ধাতুর হতে পারে, আবার ভিন্ন ধাতুরও হতে পারে, এটা কোনো সমস্যা নেই। পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত থাকলে ক্যাথোড এবং অ্যানোড আমার আইডেন্টিফাই হয়ে যাবে। আর তড়িৎদ্বার সবসময় ধাতুর তৈরি হতে হয়, কারণ ধাতুরা বিদ্যুৎ পরিবহন করে। তোমরা কেমিস্ট্রি পয়েন্টের মধ্যে ধাতব বন্ধন যখন তোমরা পড়ছো, এই ধাতব বন্ধনে তোমরা অবশ্যই জানো ধাতুরা তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। আর এখানে যেহেতু বিদ্যুৎ প্রবাহিত হবে, তাই তড়িৎদ্বারকে অবশ্যই ধাতুর তৈরি হতে হবে। তড়িৎদ্বার অলওয়েজ কি হয়? ধাতুর তৈরি হয়। তাহলে আমরা তড়িৎদ্বার বুঝলাম, পরিবাহী বুঝলাম, এবং এই তড়িৎ বিশ্লেষক কোষের যে তড়িৎ বিশ্লেষণটা রয়েছে এই প্রক্রিয়াটি আমরা একটু ব্যাখ্যা করি। তো এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার জন্য প্রথমে একটি তড়িৎ রাসায়নিক কোষ নিব। তড়িৎ রাসায়নিক কোষে একটি লবণের দ্রবণ নিব। তো প্রথমে আমরা এখানে নিলাম লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণ। লঘু, তো দ্রবণ মূলত দুই ধরনের, একটি লঘু আর একটা হচ্ছে গাঢ়। তো লঘু ও কি বলতো গাঢ়, এই দুই ধরনের আমরা দ্রবণ পাই। লঘু মানে কোনটা আর গাঢ় কোনটা আমরা দেখব যে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি হতে গেলে তোমরা জানো যে দ্রবণ তৈরিতে কয়টি জিনিস লাগে বলতো? দ্রব প্লাস দ্রাবক। দ্রব প্লাস দ্রাবক। একটি সম্পৃক্ত দ্রবণ তৈরিতে যতটুকু দ্রব প্রয়োজন তার চেয়ে যদি পরিমাণে কম থাকে তাহলে সেটা হচ্ছে লঘু দ্রবণ। আর একটা সম্পৃক্ত দ্রবণ তৈরিতে যে পরিমাণ দ্রব প্রয়োজন তার চেয়ে যদি দ্রবটা পরিমাণে বেশি থাকে তাহলে সেটি হচ্ছে আবার গাঢ় দ্রবণ। অর্থাৎ লঘুতে কি দ্রবটা প্রয়োজনের চেয়ে কম থাকবে, আর গাঢ়তে প্রয়োজনের তুলনায় বেশি থাকবে। তাহলে যেহেতু আমরা এখানে লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিয়েছি, তাহলে এখানে দ্রবের পরিমাণটা প্রয়োজনের তুলনায় কম রয়েছে, তাই না? তো সকল যৌগ মূলত দ্রবণে, যেই পদার্থটাই দ্রবণে দ্রবভূত হলে সকল পদার্থে দ্রবণে আয়নে পরিণত হয়। তাহলে যেহেতু এটা লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড দ্রবণে সোডিয়াম আয়ন প্লাস এই যে ক্লোরাইড আয়ন, এই দুটি আয়নে বিয়োজিত হবে। তাহলে এখানে আবার কি আছে বলতো? সোডিয়াম আয়ন আর আছে ক্লোরাইড আয়ন, এই দুটি আয়ন আছে, তাই না? তো এখন এই তড়িৎ রাসায়নিক কোষে আমি লঘু সোডিয়াম ক্লোরাইডকে নিলাম, নিয়ে ক্যাথোড এবং অ্যানোড রূপে দুটি তড়িৎদ্বার নিয়ে তড়িৎদ্বার দুটিকে যদি পরিবাহী দ্বারা একটি ব্যাটারির সাথে সংযুক্ত করলে দেখব যে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো বিদ্যুৎ যে প্রবাহিত হবে কিভাবে হয়? এই ক্যাথোড এবং অ্যানোডে কিছু বিক্রিয়া হবে, বিক্রিয়ার মাধ্যমে উৎপন্ন রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে পরিণত হবে, বিধায়িত বিদ্যুৎ প্রবাহিত হবে, তাই না? তো এই সময় কি হয়? ক্যাথোড এবং অ্যানোডের যে বিক্রিয়াগুলো ঘটে, অ্যানোডে কি ঘটবে বলতো? অ্যানোডে আমাদের জারণ বিক্রিয়া ঘটে। জারণ মানে ইলেকট্রন কি বলতো? ত্যাগ। অ্যানোডে যে আসবে সেই ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? সবসময় মনে রাখবা তোমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে আগে থেকে অবগত আছো। ক্যাটায়ন হচ্ছে এই ধনাত্মক চার্জটাকে বলা হয় ক্যাটায়ন, আর ঋণাত্মক চার্জটিকে কি বলা হয়? অ্যানায়ন। সবসময় মনে রাখবা অ্যানোডে প্রবেশ করবে অ্যানায়ন আর ক্যাথোডে প্রবেশ করবে ক্যাটায়ন। অ্যানোডে অ্যানায়ন, ক্যাথোডে ক্যাটায়ন। আমার এখানে অ্যানায়নকে বলতো ক্লোরাইড আয়ন, তাহলে এটি অ্যানোডে আসবে, এটি অ্যানোডে এসে দেখো তো এর একটি মাইনাস আছে, তাই না? এই মানে একটি ইলেকট্রন এখানে সে রিসিভ করা অবস্থায় আছে, ওই অ্যানোডে আসে ইলেকট্রন এসে ত্যাগ করবে।
ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। তো ক্লোরিন তো গ্যাস, আমরা জানি সকল গ্যাসের মূলত দ্বি পরমাণু, তাই না? তো এটা এইভাবে থাকবে না। তো এই ক্লোরিন পরমাণুটি আরেকটা ক্লোরিন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ার করে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে। এটি হচ্ছে মেইন রিঅ্যাকশন। তো তোমরা এটা এইভাবেও লিখতে পারো, বা এটাকে সংক্ষেপে তোমরা আবারও লিখতে পারবা কিভাবে, যে ক্লোরিন গ্যাস তৈরি হতে কয়টি ক্লোরাইড প্রয়োজন? দুটি ক্লোরাইড আয়ন। তাহলে 2 ক্লোরাইড আয়ন, একটি ক্লোরাইড আয়ন যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, দুটি ক্লোরাইড আয়ন দুটি ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে ত্যাগ করলে দুটি ক্লোরাইডে ক্লোরিন গ্যাস উৎপন্ন করবে, তাই না? এটা আমরা একবারে লিখতে পারি কিংবা ভেঙে ভেঙে আমরা এইভাবে লিখতে পারি। তো অ্যানোডের ত্যাগকৃত ইলেকট্রনটা যখন ক্যাথোডে এসে পৌঁছাবে, তখন ক্যাথোডে আমার কি হবে? ক্যাথোডের ক্ষেত্রে এই যে সোডিয়াম আয়নটি আছে, সোডিয়াম আয়নটি ক্যাথোডে আসে, অ্যানোডের ত্যাগকৃত ইলেকট্রনটি, অ্যানোডে ক্লোরিনের ত্যাগকৃত ইলেকট্রনটি রিসিভ করে সোডিয়াম ধাতুতে পরিণত হবে। এভাবে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম ও ক্লোরিন গ্যাস উৎপন্ন করা হয়। বুঝা গেছে? তো এই যে তোমরা দেখো, এই লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণে দুটি আয়ন ছিল, একটা হচ্ছে সোডিয়াম আয়ন আর একটা ছিল ক্লোরাইড আয়ন। এখন যখন আমরা দুটি তড়িৎদ্বার নিয়ে তড়িৎদ্বার দুটিকে পরিবাহী দ্বারা একটা ব্যাটারির সাহায্যে যখন যুক্ত করলাম, তখন এর মধ্য দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হইল, তখন কিন্তু আর সোডিয়াম আয়ন, ক্লোরিনটা কিন্তু ক্লোরাইড আয়ন রূপে আর নেই। সোডিয়াম ধাতুতে পরিণত হয়েছে, আর ক্লোরাইডটা কি বলতো? ক্লোরিন গ্যাসে পরিণত হয়েছে। তাহলে এই যে আয়নগুলো পরিবর্তিত হয়ে গেল, এই যে পরিবর্তন হইল, এই প্রক্রিয়াটির নামে হচ্ছে ইলেক্ট্রোলাইসিস বা তড়িৎ বিশ্লেষণ। অর্থাৎ বিগলিত বা দ্রবীভূত অবস্থায় দ্রবীভূত কেন? এই যে আয়নগুলোকে বিগলিত বা দ্রবীভূত অবস্থা বলা হয়। বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোনো তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হওয়ার সময় ওই যৌগের রাসায়নিক পরিবর্তনকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ বা ইলেক্ট্রোলাইসিস। তো দেখো, এখন প্রশ্ন হচ্ছে, আমার এখানে অ্যানোডে আমি কি পাইছি বলতো? ক্লোরিন, আর ক্যাথোডে পেলাম সোডিয়াম। তো অ্যানোডে উৎপন্ন গ্যাসটি যে ক্লোরিন, এই ক্লোরিন গ্যাসটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে গ্যাসটি ক্লোরিনই হয়েছে? এটাকে আইডেন্টিফাই করার জন্য অ্যানোডের মুখে আমরা একটা টেস্ট টিউব নেব। টেস্ট টিউব নিলে অ্যানোডের গ্যাসটি টেস্ট টিউবে সঞ্চিত হবে, জমা হবে। যখন জমা হবে, তখন এই টেস্ট টিউবে যখন ক্লোরিন গ্যাসটা আসবে, কিংবা একটা গ্যাস দ্বারে এটাকে নিতে পারি আমরা পরীক্ষার জন্য, এটাকে এইভাবেও আমরা নিতে পারি। তবে এটা গ্যাস দ্বারা নেওয়া সবচেয়ে ভালো, কারণ যেহেতু এখানে অ্যাসিড উৎপন্ন হবে, অ্যাসিড হাতে লাগলে সেটা অ্যাসিড ক্ষয়কারী পদার্থ, হাত পুড়ে যেতে পারে। তো এটাকে যদি আমরা একটা গ্যাস দ্বারে নিই, গ্যাস দ্বারে নিলাম, নেওয়ার পরে গ্যাস দ্বারে আমার ক্লোরিন গ্যাসটি থাকলো। এখন আমি যদি সেখানে আস্তে আস্তে করে পানি যোগ করি, পানি যোগ করলে এই অ্যানোডের ক্লোরিন গ্যাসটি পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে। তোমরা যখন কেমিস্ট্রির নবম অধ্যায় পড়বা, সেখানে দেখবা অ্যাসিডের মেইন প্রপার্টিজ হচ্ছে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। তো যখন এই ক্লোরিন পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করবে, ওই সময় আমি যদি গ্যাস দ্বারা একটা নীল লিটমাস ধরি, তার নীল লিটমাসটা আমার লাল হয়ে যাবে। যেহেতু অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে অ্যাসিড নীল লিটমাসকে লাল করে, আর এখানে নীল লিটমাসটা যেহেতু লাল হবে, অবশ্যই ওই গ্যাসটি কি হবে? ক্লোরিন হবে। কেন? কারণ ক্লোরিন পানির সাথে যুক্ত হয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও হাইপোক্লোরাস অ্যাসিড উৎপন্ন করে, আর এই অ্যাসিডের কারণে নীল লিটমাসটি লাল হয়ে গেছে, তাই না? তাহলে আমরা গ্যাসটিকে আইডেন্টিফাই করতে পারলাম। আমরা লঘু সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ দেখলাম। এখন আমরা একটু গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণটা দেখে আসবো। গাঢ়, এই যে গাঢ়। তো গাঢ় সোডিয়াম ক্লোরাইড আমরা জানি যে পদার্থগুলোর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে, এই সকল পদার্থের দ্রবণে আয়নিত অবস্থায় থাকে। একটি পদার্থের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার মেইন শর্ত হচ্ছে, বা একটি যৌগের মধ্য দিয়ে বা কোনো দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার শর্ত হচ্ছে ওই দ্রবণে যে যৌগটি থাকবে সেটি অবশ্যই আয়নে পরিণত হবে, আয়ন ছাড়া সম্ভব না। তাহলে এই লঘু সোডিয়াম ক্লোরাইড দ্রবণেও সোডিয়াম ক্লোরাইডে কি আকারে থাকবে বলতো? দুটি আয়ন, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। তো এই গাঢ় সোডিয়াম ক্লোরাইডও সোডিয়াম ক্লোরাইডটি সোডিয়াম এবং ক্লোরাইড আয়ন রূপে থাকবে। তো গাঢ় সোডিয়াম ক্লোরাইড বিয়োজিত হওয়ার সময়
বিয়োজিত হওয়ার সময় এর সাথে সামান্য পরিমাণ পানি বিয়োজিত হয়ে হাইড্রোজেন ও হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এটা কিন্তু লঘুর ক্ষেত্রে হয় না, শুধুমাত্র গাঢ়র ক্ষেত্রে। গাঢ় সোডিয়াম ক্লোরাইড বা গাঢ় দ্রবণে যদি গাঢ় দ্রবটি বিয়োজিত হয় ওই সময় সামান্য পরিমাণ পানিও বিয়োজিত হয়ে এই হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। তাহলে দেখো তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমার ক্যাটায়ন হচ্ছে দুটা, সোডিয়াম আয়ন এবং হাইড্রোজেন আয়ন, অ্যানায়ন হচ্ছে ক্লোরাইড আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন, তাই না? তাহলে এখানে আমরা পাচ্ছি হাইড্রোজেন আয়ন, আরো পাচ্ছি আমরা হাইড্রোক্সিল আয়ন। এবার একটি তড়িৎ রাসায়নিক কোষে বা তড়িৎ বিশ্লেষ্য কোষে আমরা গাঢ় সোডিয়াম ক্লোরাইড দ্রবণ নিয়ে দ্রবণে ক্যাথোড এবং অ্যানোড রূপে দুটি তড়িৎদ্বার নিলাম। তড়িৎদ্বার দুটিকে পরিবাহী দ্বারা ব্যাটারির সাহায্যে ব্যাটারির সাথে যুক্ত করে যদি আমরা এখানে সুইচটা সংযোগ দিই তাহলে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। তো বিদ্যুৎ যে প্রবাহিত হবে এই সময় ক্যাথোড এবং অ্যানোডে নিশ্চয়ই যে বিক্রিয়াগুলো ঘটবে আমাদের সেগুলো দেখাইতে হবে। তো অ্যানোডে কি হয় তোমরা জানো যে অ্যানোডে যাবে অ্যানায়ন কিন্তু আমার এখানে দুটি আছে, একটা হাইড্রোক্সিল আয়ন আর একটা হচ্ছে ক্লোরাইড আয়ন, তাই না? তো অ্যানোডে যাবে এই যে ক্লোরাইডটি আগের মতোই আমরা এবার একবারে লিখব। প্রথমে আমরা দেখছিলাম ডিটেইলস। তো দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাসে পরিণত হবে। তাহলে অ্যানোডে ক্লোরাইড আয়নটি অ্যানোডে গিয়ে দুটি ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন গ্যাস রূপে মুক্ত হয়ে যায়। আর ওই অ্যানোডের ত্যাগকৃত ইলেকট্রন যখন ক্যাথোডে আসলে এবার লঘুর ক্ষেত্রে কিন্তু ক্যাথোডে গেছিল সোডিয়াম, এবার সোডিয়াম না যায় ক্যাথোডে যাবে হাইড্রোজেন। এই দুটি হাইড্রোজেন আয়ন এই ক্লোরিনের দুটি ইলেকট্রন রিসিভ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। তো দেখো লঘুর ক্ষেত্রে আমরা অ্যানোডে পাইছিলাম ক্লোরিন গ্যাস আর ক্যাথোডে পাইছিলাম সোডিয়াম ধাতু। তো এবার আমরা দেখো তো ক্যাথোডে পাইছি হাইড্রোজেন গ্যাস। প্রশ্ন হচ্ছে ক্যাথোডে যেতে আবার হাইড্রোজেন গেল, তাহলে অ্যানোডে তো হাইড্রোক্সিলটা যেতে পারতো, গেল না কেন? তোমাদের বইয়েও এই কথাটি বলা আছে। তারপর আমি একটু বলি এই কারণটি যাও আমাদের একটু বোঝার জন্য তোমাদের কেমিস্ট্রির 10ম অধ্যায় মিনারেল রিসোর্স মেটাল অ্যান্ড নন মেটাল, খনিজ সম্পদ ধাতু ও অধাতু নামক যে চ্যাপ্টারটি রয়েছে সেখানে তোমরা দেখবা, অবশ্যই তোমরা আজকে দেখবা যে ধাতুর একটা সক্রিয়তা সিরিজ রয়েছে। এই সিরিজে যে ধাতুটি যত উপরে থাকবে তার সক্রিয়তা তত বেশি হয়, অর্থাৎ ওই ধাতুটির শক্তি তত বেশি হবে। ঠিক ধাতুর যেমন সক্রিয়তা সিরিজ রয়েছে অনুরূপভাবে ক্যাটায়ন এবং অ্যানায়নের সক্রিয়তা সিরিজ রয়েছে। তো ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে যে ক্যাটায়নটি নিচে থাকবে তার সক্রিয়তা তত বেশি হয়, ফলে সেটি দ্রুত ক্যাথোডে যায় ইলেকট্রন গ্রহণ করে মুক্ত হয়ে যাবে। তো ক্যাটায়নের সক্রিয়তা সিরিজে তোমাদের বইয়ের চিত্রটি অবশ্যই দেখবা যে সোডিয়ামের নিচে হাইড্রোজেনের অবস্থান, এই জন্য সোডিয়ামের চেয়ে হাইড্রোজেন আয়নটি বেশি সক্রিয় হওয়ার কারণে এটি ক্যাথোডে দ্রুত এসে ইলেকট্রন রিসিভ করে হাইড্রোজেন গ্যাস রূপে মুক্ত হয়। তাহলে আবার অ্যানায়নের সক্রিয়তা সিরিজে যে অ্যানায়নটি উপরে থাকবে, ক্যাটায়নের বিপরীত হচ্ছে অ্যানায়ন। অ্যানায়নের ক্ষেত্রে যে অ্যানায়নটি উপরে থাকবে তার সক্রিয়তা বেশি। তো সক্রিয়তা সিরিজে দেখবা হাইড্রোক্সিলের উপরে কিন্তু ক্লোরাইড আয়নের অবস্থান, এই জন্যই হাইড্রোক্সিলের চেয়ে ক্লোরাইড আয়নটা বেশি সক্রিয়, এই কারণে এটি দ্রুত অ্যানোডে যায় ইলেকট্রন ত্যাগ করে মুক্ত হয়ে যায়। তো এরপরে আমরা দ্রবণে তাহলে কি পাইলাম? এখানে হাইড্রোজেন আয়নটি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলো, ক্লোরাইড আয়নটি ক্লোরিন গ্যাস উৎপন্ন করলো। আমরা এখন পাচ্ছি সোডিয়াম আয়ন আর এখানে হাইড্রোক্সিল আয়ন। যেহেতু বিপরীতধর্মী আধান পরস্পরকে আকর্ষণ করে, এই দুইটি আধান একত্রিত হয়ে উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড পাবো। এইভাবে এই বিক্রিয়াগুলো সংঘটিত হওয়ার মাধ্যমেই গাঢ় সোডিয়াম ক্লোরাইডের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় বা গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটিও আমরা জানতে পারলাম। তো যেমন লঘু সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ জানলাম, গাঢ় সোডিয়াম ক্লোরাইডে জানলাম, আমরা পানিরও তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারি। পানি, তো পানি H2, এই পানির মধ্য দিয়ে কিন্তু বিদ্যুৎ প্রবাহিত হয়। এটিও একটি তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া। তো বিষয়টা কেমন?
তোমাদের বললাম যে যেই দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে ওই দ্রবণে থাকা দ্রবটি অবশ্যই কি বলতো আয়নে পরিণত হবে। তো বিষয় হচ্ছে বিশুদ্ধ পানি, এই বিশুদ্ধ পানি কিন্তু বিদ্যুৎ কুপরিবাহী, কারণ বিশুদ্ধ পানি সহজে আয়নে পরিণত হয় না। তাহলে বলতে পারো যে পুকুরের মধ্যে একটি বৈদ্যুতিক তার ফেলে দিলে সম্পূর্ণ পুকুরটাই তো বিদ্যুতে রূপান্তরিত হয়, তাহলে ওখানে কেন হয়? আসলে পুকুরের পানিটা সম্পূর্ণ বিশুদ্ধ না, সেখানে অনেকগুলো আয়ন থাকে। তোমরা জানো যে তোমরা যখন কেমিস্ট্রি নবম অধ্যায়টি পড়বা ব্যালেন্স অফ অ্যাসিড বেস, সেখানে তোমরা নিশ্চয়ই ক্ষরতা পড়বা, ক্ষরতা, যে ওখানে আরো অনেক কিছু তোমরা জানতে পারবা। তো একবারে যেটি বিশুদ্ধ পানি, এই পানিটা কিন্তু বিদ্যুৎ কুপরিবাহী, বিদ্যুৎ পরিবহন করে না। তো এই বিশুদ্ধ পানির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করার জন্য এর সাথে সামান্য পরিমাণ অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়। তো সালফিউরিক অ্যাসিড 2-3 ফোঁটা যোগ করার ফলে এই পানিটি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। তাহলে এই কারণে বলা হয় বিশুদ্ধ পানির তড়িৎ বিশ্লেষণ বা অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ, দুইটাই বলা যাবে। কারণ বিশুদ্ধ পানির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত করার জন্য আমরা যেহেতু অ্যাসিড মিশ্রিত করছি, এই জন্য এটাকে অ্যাসিড মিশ্রিত পানির তড়িৎ বিশ্লেষণ বলা যায়। তাহলে অ্যাসিড মিশ্রিত করার সাথে সাথে আমরা এই পানি থেকে কয়টি আয়ন পাবো বলতো? একটি হাইড্রোজেন আয়ন আর একটি হচ্ছে হাইড্রোক্সিল আয়ন। এবার দুটি তড়িৎদ্বার নিয়ে, তড়িৎদ্বার দুটিকে যদি আমরা এই পরিবাহীর সাহায্যে ব্যাটারির সাথে সংযুক্ত করি, করে সুইচটি যদি আমরা সংযোগ দিই, দেখা যাবে এর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে। এই সময় কি হয়? অ্যানোডে আমার কে যাবে বলতো? অ্যানায়ন। অ্যানায়ন হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, তাই না? OH। তো এই আয়নটি অ্যানোডে এসে ইলেকট্রন ত্যাগ করে এই OH সে এরকম হয়। তোমরা কি জীবনে OH নামে কোনো যৌগ দেখছো? এতে এইভাবে থাকবে না। এরকম একটি OH আরো একটি OH এর সাথে যুক্ত হয়ে এক অণু পানি গঠন করে একটি অক্সিজেন পরমাণুকে আলাদা করে দেয়। অক্সিজেন যেহেতু গ্যাস, এ তো দ্বিপরমাণু, এ তো আর এইভাবে থাকবে না। তো একটি অক্সিজেন পরমাণু আরো একটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে অক্সিজেন গ্যাস উৎপন্ন করে। এটি আমার মেইন রিঅ্যাকশন। তোমরা যদি বিষয়টা বুঝে থাকো, এটাকে আমরা আরো সংক্ষেপে লিখতে পারবো। কিভাবে জানো? এখানে অক্সিজেন কয়টা বলো তো? দুটি আছে, 2, 3, 4, টোটাল অক্সিজেন 4টা। আমার হাইড্রোক্সিল আয়নটিতে অক্সিজেন কয়টা আছে? 4টা। তাহলে একবারে আমরা লিখব 4 হাইড্রোক্সিল আয়ন। একটি হাইড্রোক্সিল যদি একটি ইলেকট্রন ত্যাগ করে, 4টি হাইড্রোক্সিল আয়ন 4টি ইলেকট্রন ত্যাগ করবে। ঠিক আছে? 4টি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এখানে পানি আর কি বলতো অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে ব্যালেন্স করার জন্য এখানে আমরা সামনে 2 দেব। তাহলে 2 দিয়ে 4, 4টা অক্সিজেন হয়ে গেল, আমার 4টি হাইড্রোজেন হয়ে গেল, তাই না? এটি আমরা সংক্ষেপে লিখতে পারি, বা এটি ভেঙে ভেঙে আমরা ডিটেইলসে লিখতে পারি। তো অ্যানোডে যখন এখানে হাইড্রোক্সিল আয়নটি ইলেকট্রন ত্যাগ করলো, এই ত্যাগকৃত ইলেকট্রন যখন ক্যাথোডে এসে পৌঁছাবে, এই ক্যাথোডে আমার কি আছে বলতো? ক্যাথোডে ক্যাটায়ন যাবে। ক্যাটায়ন হচ্ছে হাইড্রোজেন আয়ন। তো এই হাইড্রোজেন আয়নটি কি করবে? ত্যাগকৃত ইলেকট্রনটি রিসিভ করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। এইভাবে অ্যানোডে পানি ও অক্সিজেন গ্যাস এবং ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হওয়ার মাধ্যমে বিশুদ্ধ পানি বা অ্যাসিড মিশ্রিত পানির মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তড়িৎ রাসায়নিক কোষকে দুই ভাগে ভাগ করলাম, তড়িৎ বিশ্লেষ্য কোষ এবং গ্যালভানিক কোষ। আমরা তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে জানলাম, এবং তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্য দিয়ে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় তাও জানলাম। একটা বিষয় সবসময় মনে রাখবা, যে কেমিস্ট্রির যে বিষয়টি হয় সেটা প্রত্যেকটার নির্দিষ্ট কিছু পারপাস বা উদ্দেশ্য থাকে। কারণ কেমিস্ট্রি সাবজেক্টটিকে বলা হয় জীবনের জন্য বিজ্ঞান। এই সাবজেক্টটিতে আমরা যাই করি তার কোনো না কোনো বাস্তব প্রয়োগ থাকে, তাই না? তো তড়িৎ বিশ্লেষ্য কোষের আমাদের দৈনন্দিন জীবনে অসংখ্য ব্যবহার রয়েছে। এই ব্যবহার সম্পর্কে আমাদের জানতে হবে। এটাকে আমরা অসংখ্য জায়গায় এই কোষটিকে ব্যবহার করতে পারি।
তো কেমন, যেমন দেখো তোমরা নিশ্চয় ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপনের নাম শুনছো, যে ধাতুর তৈরি জিনিসপত্র যেখানে সেখানে ফেলে রাখলে তার উপর মরিচা ধরে যায়। তো এই ধাতুর তৈরি জিনিসপত্রকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য তার উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়া হয়। এই প্রক্রিয়াটাকে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন বলে। এই তড়িৎ প্রলেপন কিন্তু একটি রাসায়নিক প্রক্রিয়া, বুঝা গেছে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে এটি দেওয়া হয়। যেমন তোমরা যখন দশম অধ্যায় পড়বা, এই দশম অধ্যায়ে ধাতু নিষ্কাশন প্রক্রিয়াগুলো যখন পড়বা, এই সময় যে ধাতু নিষ্কাশনের ক্ষেত্রেও কিন্তু আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি ব্যবহার করি, অথবা ধাতু বিশুদ্ধ করার জন্য ধাতু বিশোধন প্রক্রিয়াতেও তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি কাজে লাগে। আমরা একটু দেখি, আমরা দেখব যে ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন প্রক্রিয়াটি যে একটি রাসায়নিক প্রক্রিয়া আমরা তা দেখব। তড়িৎ প্রলেপন কি? যে ধাতুর তৈরি জিনিসপত্রকে মরিচার হাত থেকে রক্ষা করার জন্য তার উপর অন্য একটি ধাতুর প্রলেপ দেওয়াটাকে বলা হয় তড়িৎ প্রলেপন বা ইলেকট্রোপ্লেটিং। তো দেখি এটা কিভাবে হয়। মনে রাখবা, প্রথমে যে তড়িৎ রাসায়নিক কোষটা নেব সেটাতে একটা দ্রবণ থাকবে। দ্রবণটা কেমন হবে? তুমি যেই ধাতুটার প্রলেপ দিবা, লবণের দ্রবণটা ওই ধাতুরে হতে হবে। মনে করো আমরা লোহার চামচের উপর সিলভারের প্রলেপ দিব, সিলভার, তাই লবণটি কি হবে? সিলভারের হতে হবে। হতে পারে সিলভার নাইট্রেট কিংবা অন্য একটি হতে পারে। তো এই মুহূর্তে আমরা সিলভার নাইট্রেট নিলাম। এই লবণটা দ্রবণে কি আকারে থাকবে? সিলভার আয়ন এবং নাইট্রেট মূলক এই আয়ন থাকবে, তাই না? তাহলে আমরা এখানে কি পাচ্ছি? সিলভার আয়ন এবং নাইট্রেট মূলক, তাই না? এবার আমাদের দুটি তড়িৎদ্বার নিতে হবে, ক্যাথোড এবং অ্যানোড। তো মনে রাখবা, যে ধাতুটির প্রলেপ দিব ওটি সব সময় অ্যানোড হবে। আমরা সিলভারের প্রলেপ দিব, তাহলে সিলভারকে আমরা অ্যানোড তড়িৎদ্বার হিসেবে নিব, আর যার উপরে প্রলেপ দিব